আমরা জারণ বিজনের ম্যাটটা শুরু করে ফেলি। দেখো জারণ বিজন ম্যাটটা আসছিল টেক্সটাইলে 6-7 আর এখানে বলছে 2.4 গ্রাম ফেরাস সালফেটকে সালফিউরিক অ্যাসিডের দ্রবণে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন হবে। দেখো এই ধরনের ম্যাথ করার জন্য আমরা একটা সূত্র ফলো করি। তো আমরা সূত্র নিয়ে বেশি আলোচনা করে ফেলছি, যদি তোমার এই সূত্রের আলোচনা ভিডিওগুলো দরকার পড়ে তুমি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। জাস্ট আমি এখানে সরাসরি সূত্র লিখে ফেলবো। কি লিখতাম আমি? এন জারক ই জারক এন বিজারক ই বিজারক, ঠিক আছে। তো এখন দেখো এটা জারকের মোল সংখ্যা ইন্টু জারকের তুল্য সংখ্যা ইকুয়াল টু বিজারকের মোল সংখ্যা ইন্টু বিজারকের তুল্য সংখ্যা। দেখো এটা জারকের মোল সংখ্যা নিতে হবে আমাকে। তো জারকের যেহেতু দেখো সবগুলো ভর দেওয়া আছে, তো ভরের সাথে সম্পর্কিত মোল নাম্বার বের করার জন্য আমি কি করতাম? W/M বের করতাম। মানে যদি ভর দেওয়া থাকে তার মোল নাম্বার বের করার জন্য যে কাজটা করতাম। এখানে জারক কি বলতো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে তোমার তুল্য সংখ্যা কত? 5, আমরা জানি। এইটা নিয়েও আমাদের ভিডিও আছে, তুমি চাইলে দেখে নিতে পারো আমার চ্যানেল থেকে। দেখো এন বিজারক, বিজারক কি এখানে? ফেরাস সালফেট। ফেরাস সালফেটের মানে ইয়া বের করতে W/M করবো আমি। আর ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত? 1। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কতটুকু লাগবে সেটা বের করতে বলছে W, আর এটার মানে MkMnO4, এটাও লিখে ফেলো KMnO4, আর এটা কি? ফেরাস সালফেট, ঠিক আছে। দেখো আমি আণবিক ভরগুলো বের করি। দেখো এটা কত গ্রাম ছিল ফেরাস সালফেট? 2.4 গ্রাম। এটা আণবিক ভরটা আমি লিখি, আমি বের করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ফেরাস সালফেট আণবিক ভর 55.85, সালফারের কত? 32, অক্সিজেন কত? 64। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখো পটাশিয়ামে কত ছিল? 39। ম্যাঙ্গানিজের কত? 55। এটা কত? 64। আমি তো ক্যালকুলেশন করি, যেটা আমরা পাবো 55.85 151.85, আর এটা পাবো 158। দেখো আমরা মানগুলো জাস্ট বসাই দিয়ে ক্যালকুলেশন করে ফেলবো, ঠিক আছে। দেখো এই ডবলটা বের করতে হবে, আর এটার মান কত? 15। এটা আণবিক ভর 158 গুণন কি 5 ইকুয়াল টু 2.40 ডিভাইডেড 151.85 ইন্টু কি 1। এটা যদি ক্যালকুলেশন করি দেখো আমার যেটা আসবে 0.499 গ্রাম, ঠিক আছে। তার মানে এত পরিমাণ ফেরাস সালফেটকে জারিত করতে 0.499 গ্রাম তোমার হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের প্রয়োজন হবে। ওকে, আমার দেখো এই ম্যাটটা আসছে টেক্সটাইলে 5-6 সালে। এই ম্যাটটাতে কি বলছো আমরা দেখার ট্রাই করি। বলছো 1.35 গ্রাম অনার্দ্র সোডিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত করে 250 সিসি দ্রবণ প্রস্তুত করা হলো। এই দ্রবণের 25 সিসি একটি অ্যাসিড দ্রবণে 20 সিসিকে প্রশমিত করে। অ্যাসিড দ্রবণের শক্তিমাত্রা কত? একটু খেয়াল করে দেখি আমরা কত গ্রাম সোডিয়াম কার্বনেট ছিল? 1.35 গ্রাম, ঠিক আছে। কত আয়তনে দ্রবণ প্রস্তুত করছো? 250 সেন্টিমিটার কিউব। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 106, ঠিক আছে। তাহলে দেখো আমরা জাস্ট এই যে 250 সিসি যে দ্রবণটা তুমি প্রস্তুত করে ফেলছো তার ঘনমাত্রা কত সেটা বের করে নেব, ঠিক আছে। তো ঘনমাত্রা সমান কি জানি আমি? N/V জানি, এটাকে আমি জানি কি W/M ডিভাইডেড কি V। W মান কত? 1.35, আর M এর মান কত? 106, আর V এর মান কত? দেখো তো 250 সেন্টিমিটার কিউব। আমি সেটা কিসে নিব? লিটারে নিব। তার মানে 250 গুণন 10⁻³ এটা আমি ক্যালকুলেশন করি, যেটা আমি পাবো সেটা হচ্ছে 0.059 মোল পার লিটার। তাহলে দেখো আমি এই দ্রবণটা প্রস্তুত করে ফেলছি, ঠিক আছে। তারপরে বলছে এই দ্রবণের 25 সিসি নিছো,
এই দ্রবণের কতটুকু নিছো তুমি 25 সিসি নিছো, তো তুমি 25 সিসি নাও বা 2 সিসি নাও আর যেই সিসি নাও না কেন, এই যে 250 সেন্টিমিটার কিউব যে দ্রবণটা তুমি তৈরি করছো, এই দ্রবণের যে ঘনমাত্রা হবে এই 25 সিসির ঘনমাত্রা কত হবে বলো তো? ঠিক এইটাই হবে। ঠিক আছে, এখন বলছে এই 25 সিসি নিয়ে একটা এসিড দ্রবণে তুমি কি করছো? যোগ করছো। যোগ করার ফলে এসিড লবণের যে এসিড আর ক্ষারে যে বিক্রিয়া হয়, সেই বিক্রিয়ার মাধ্যমে তোমার 20 সিসি এসিডকে কি করছো? প্রশমিত করছো। ঠিক আছে, 20 সিসি এসিডকে তুমি কি করছো? প্রশমিত করছো। এখন বলছে যে ওই এসিডের দ্রবণ যেটা ছিল সেই দ্রবণের ঘনমাত্রা বা শক্তিমাত্রা কত। দেখো আমি কি করব, এই যে এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, দেখো বি এসিডের মান কত ছিল বলো তো? এসিড দ্রবণে কত নিছো তুমি? 20 সিসি নিছো। এর ঘনমাত্রা কত তোমাকে বের করতে বলছে। ক্ষারের দ্রবণ কত নিছো তুমি? 25 সিসি। বিক্রিয়া করার জন্য নিছো 25 সিসি। আর এটার ঘনমাত্রা ছিল 0.059। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এসে আসবে 0.063 মোল পার লিটার। তাহলে যে এসিডটাকে এই যে 25 সিসি সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রশমিত করছে, ওই এসিডের ঘনমাত্রা 0.063। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে আমি মেনশন করে দেই যে আমরা কিন্তু এখানে অম্লমিতি ক্ষারমিতি সূত্র কি করছি? অ্যাপ্লাই করছি। কিন্তু এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিলে ভালো হতো যে এসিডটা তুমি ব্যবহার করছো, সেই এসিডের ক্ষারকত্ব কত। এসিডের ক্ষারকত্ব মানে কি আসলে বলো তো? তার তুল্য সংখ্যা। তো এসিডের ক্ষারকত্ব যেহেতু দেওয়া নাই, আমরা কিন্তু ধরে নিছি যে এসিডের ক্ষারকত্ব কত? 1। সেই হিসাবে ম্যাথটা যেটা করছি। যদি এটা বলে যে দেওয়া থাকতো যে এসিডের ক্ষারকত্ব 2 বা 1, তাহলে অঙ্কটা করতে আরো বেশি সুবিধা হতো। যেহেতু কিছু দেওয়া নাই, সেই জন্য আমরা কি করছি? ধরে নিছি এসিডের ক্ষারকত্ব কত? 1। সেই হিসাবে আমি কি করছি? এটাকে সলিউশন করছি। ঠিক আছে, দেখো এবারটা কি বলছে আমরা একটু দেখি। বলছে 1 মোলার 200 সেন্টিমিটার কিউব দ্রবণ তৈরির জন্য নিম্নের যৌগসমূহের জন্য কত গ্রাম লাগবে। তার মানে বলছে যে 1 মোলার একটা দ্রবণ তৈরি করবো, সেই দ্রবণের আয়তন হবে 200 সেন্টিমিটার কিউব। এইটার জন্য কত গ্রাম লাগবে? একটার জন্য বলছে সালফিউরিক অ্যাসিডের কতটুকু লাগবে আর সোডিয়াম কার্বনেট কতটুকু লাগবে, সেটা বের করতে বলছে তোমাকে। ঠিক আছে, তো দেখো এটা আসলে বুয়েট টেক্সটাইলে 4-5-এ। আমরা প্রথমে যে কাজটা করবো, দেখো মোল। আচ্ছা দেখো 1 নাম্বারটা আগে করি। সেটা কি ছিল? দেখো যে আমরা জানি তোমার মোলারিটি সমান কি, মানে ঘনমাত্রা সমান কি? মোল নাম্বার ডিভাইডেড কি? আয়তন। ঠিক আছে, এখান থেকে জানি আমি W/mv একবারে লিখলাম। এখান থেকে বের করতে বলছে যে কতটুকু লাগবে, তার ভর বের করতে বলছে। W = m কি লিখতে পারবো? S/mv। তো দেখো প্রথমটার ক্ষেত্রে ঘনমাত্রা 1 মোল বলছে। প্রথমটা কি? সালফিউরিক অ্যাসিড, তার আণবিক ভর কত? 98। আয়তন কত? 200 সেন্টিমিটার কিউব। লিটারে যদি নেই আমি 200 × 10⁻³ আর 2 নাম্বারটা কি বলছে দেখো আমরা দেখি। ঠিক 2 নাম্বারটা একবারে সরাসরি সূত্র লিখলাম আমি। ঘনমাত্রা আগের মতো 1 মোলার। দ্বিতীয়টা বলছে কি? সোডিয়াম কার্বনেট, আণবিক ভর কত? 106। আর যেহেতু কি আয়তন কত? 200 সেন্টিমিটার কিউব, তাহলে 200 × 10⁻³ যদি ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 19.6 গ্রাম সালফিউরিক অ্যাসিড। আর এটা পাবো 21.2 গ্রাম। ঠিক আছে, তাহলে এইটুকু জাস্ট আমাদের এইটুকু সলভ। এইটুকু অঙ্ক 10 মার্ক। আচ্ছা দেখো আমাদের এই ম্যাথটা কি বলছে? বলছে 160 সেন্টিমিটার কিউব 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণকে প্রশমিত করতে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, সেটা বের করতে বলছে। আসছে টেক্সটাইলে 4-5-এ। দেখো এসিড আর ক্ষার, তার মানে কি? অম্লমিতি ক্ষারমিতি। আমি কি লিখবো? ভি অ্যাসিড এস অ্যাসিড, সরি আমি ভি অ্যাসিড লিখবো না। তার কারণ হচ্ছে এখানে কি বলছে বলো তো? অ্যাসিডের ক্ষেত্রে কি ভি দেওয়া, মানে আচ্ছা আমি পুরোটা লিখি। এন অ্যাসিড, ই অ্যাসিড, এন বেস, ই বেস। ঠিক আছে, দেখো অ্যাসিডের ক্ষেত্রে আমার আয়তন দেওয়া আছে এবং ঘনমাত্রা দেওয়া আছে। আমি কি করব? ভি অ্যাসিড এস অ্যাসিড করব। আর সালফিউরিক অ্যাসিড যেহেতু, তার তুল্য সংখ্যা কত? 2। এখন দেখো বলছে ক্ষারের কত গ্রাম লাগবে। তার মানে কি আমি এটার মোল সংখ্যা বা মোল নাম্বার বের করার জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কি? W/m। ঠিক আছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? 1। দেখো এইখানে আমি আয়তন কত দিয়ে আছে? 160 সেন্টিমিটার কিউব। লিটারে নিলে 160 × 10⁻³ ঘনমাত্রা কত? 0.5। ঠিক আছে, তারপর বলছে কত গ্রাম বের করবো এটা। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40।
যদি এটা আমি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে যে মানটা আসবে সেটা হচ্ছে 6.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো ইজি একটা কোশ্চেন, জাস্ট 10 মার্ক। আচ্ছা দেখো এখানে যে ম্যাথটা কথা বলছে সেটা বলছে 40 সিসি 0.5 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড, 30 সিসি 1 মোলার মানে সালফিউরিক অ্যাসিড এবং 120 সিসি 0.1 মোলার নাইট্রিক অ্যাসিডকে একত্রে মিশ্রিত করলে মিশ্রিত অ্যাসিডের মাত্রা নর্মালিটিতে কত হবে। ঠিক আছে, দেখো তারপর চিন্তা করো আমার 3টা পাত্র ছিল, একটা পাত্র একটা পাত্র একটা পাত্র, 3টা পাত্রে 3টা অ্যাসিড ছিল। প্রথমটা ছিল কি 40 সিসি আর ঘনমাত্রা কত ছিল 0.5 নর্মাল, এটা ছিল কি 30 সিসি, ঘনমাত্রা ছিল কি 1 নর্মাল 1 মোলার, আর এটা কি ছিল 120 সিসি তোমার 0.1 মোলার। এটা ছিল আমার নাইট্রিক অ্যাসিড, এটা আমার ছিল কি সালফিউরিক অ্যাসিড, আর এটা ছিল আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এখন ভালো করে খেয়াল করে দেখো এখানে যে কি ঘটতেছে। এখানে বলছে 3টাকে একত্রে মিক্স করছো, তার মানে এই 3টাকে তুমি কি করছো একত্রে মিক্স করছো, 3টাকে কি করছো একত্রে মিক্স করছো, এখান থেকেও মিক্স করছো, এখান থেকেও মিক্স করছো, এখান থেকে এসে মিক্স করছো। মিক্স করার ফলে একটা অ্যাসিডের দ্রবণ তৈরি হয়েছে। এখন এই দ্রবণের আয়তন কত হবে একটু আমরা দেখি। এই 40 প্লাস কি 30 আয়তন হবে কত 40 প্লাস 30 প্লাস কি 120, তার মানে 190 সিসি হবে কি এই দ্রবণের আয়তন। এখন বলছে এই দ্রবণের ঘনমাত্রা নর্মালিটিতে কত হবে সেটা বের করতে হবে। আমরা কি জানি দেখো যে নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি গুণন কি বলতো তুল্য সংখ্যা। ঠিক আছে, নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি গুণন তুল্য সংখ্যা। দেখো এটা নর্মালিটিতে ছিল, আমি এটা চেঞ্জ করার কোনো দরকার নাই, এটা আমার মোলারিটিতে ছিল, তাহলে এটাকে আমাকে কি করতে হবে নর্মালিটিতে কনভার্ট করতে হবে। দেখো নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত 1, নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত 1, তাহলে এইটার মোলার নর্মালিটি কি হবে n ইকুয়াল মোলারিটি কত ছিল 0.1 আর তুল্য সংখ্যা কত 1, তাহলে এটা হবে কি 0.1 নর্মাল দ্রবণ, তাহলে এর ঘনমাত্রা কি হবে 0.1 নর্মাল। এখন দেখো দ্বিতীয়টা এটা কি বলছে সালফিউরিক অ্যাসিড, এর মোলারিটি দেওয়া আছে 1, এখন নর্মালিটি বের করতে হবে। তাহলে এটা নর্মালিটি যদি বের করি দেখো কেমন আসে, এটা নর্মালিটি n ইকুয়াল টু হবে কি ঘনমাত্রা হলো মোলারিটিতে 1, তুল্য সংখ্যা কত 2, তার মানে হবে কত 2 নর্মাল। ঠিক আছে, তাহলে আমি এই 3টা দ্রবণের ঘনমাত্রাকে আমি কি করলাম নর্মালিটিতে কনভার্ট করলাম, তারপরে 3টাকে মিশ্রিত করলাম, করার পরে কি হবে এই মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নর্মালিটিতে কত হবে সেটা বের করব। সিম্পলি দেখো এইখানে মোল সংখ্যা কত, এইখানে মোল সংখ্যা কি, এইখানে মোল সংখ্যা হবে এটার মোল সংখ্যা, এটার মোল সংখ্যা, এটার মোল সংখ্যা যোগফল n1 প্লাস n2 প্লাস n3। ঠিক আছে, n1 প্লাস n2 প্লাস n3। তো আমরা কি করতাম দেখো, তাহলে এটার মোল সংখ্যা আমি বের করে নিই, এটা কি করে আমি মোল সংখ্যা বের করি। তো মোল সংখ্যা বের করার সময় কি করতাম তোমার ঘনমাত্রা নিতাম কি মোলারিটিতে নিতাম। এখন যেহেতু ঘনমাত্রা কোন এককে বের করতে বলছে নর্মালিটিতে বের করছে, তাহলে আমরা কি করে নিব এটাকে নর্মাল করে নিব। ঠিক আছে, মানে ঘনমাত্রা কি নর্মালিটি করে নিছি 3টাকে, এটার ঘনমাত্রা 0.5n, এটার ঘনমাত্রা 2n, আর এটার ঘনমাত্রা কত বলতো 1n বা 1 নর্মাল। তাহলে এটার মোল সংখ্যা কত হবে দেখো, এটার n1 হতো 0.5 গুণন 40, n2 হবে কত যেহেতু নর্মাল নিব তাহলে 2, আর এটা কত 30, আর n3 হবে কি বলতো 120 ইন্টু কি নর্মালিটি হলো 0.1। তাহলে দেখো 3টার আমি কি পেয়ে গেছি মানে আয়তন মানে মোল সংখ্যা পেয়ে গেছি। এখন এইটার মোল সংখ্যা হবে কি 3টার যোগফল, আর 3টার যোগফল আমি করে ফেলি। আসলে আমি যে কথাটা বলতেছি এটা আর একটু খেয়াল করে দেখো, আসলে কিন্তু এটা মোল নাম্বার না। ঠিক আছে, এটা হলো গ্রাম তুল্য ভর পরিমাণ। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো যে মোলারিটির সংজ্ঞায় আমার কি বলছিলাম যে প্রতি লিটার দ্রবণে কত মোল দ্রবীভূত থাকতেছে। 2 নম্বরে বলছিলাম যেটা হচ্ছিল সেটা হচ্ছিল কি মোলারিটিতে বলছিলাম যে 1000 গ্রাম দ্রাবক অথবা 1 কেজি দ্রাবকে কোনো পদার্থের কত মোল নাম্বার দ্রবীভূত থাকতেছে। আর 3 নম্বর নর্মালিটিতে বলছিলাম যে 1 লিটার অথবা 1000 মিলিলিটার দ্রবণে কোনো পদার্থের কত গ্রাম তোমার হচ্ছিল তুল্য ভর। তাহলে এই n1 n2 n3 এটা কিন্তু গ্রাম তুল্য ভর। ঠিক আছে, নোট তোমার হচ্ছে হলো কি মোল নাম্বার, এটা হলো গ্রাম তুল্য ভর। তাহলে দেখো গ্রাম তুল্য ভর যে এরকম মোলারিটি কি মোটামুটি একই রকমের জিনিস। কথা হচ্ছে হলো যে এটার গ্রাম তুল্য ভর যেটা, এটার গ্রাম তুল্য ভর যেটা, এটার গ্রাম তুল্য ভর কি এটা, তার মানে এটা n1 এটার গ্রাম তুল্য ভর, এটার কি গ্রাম তুল্য ভর কি n2, আর এটার গ্রাম তুল্য ভর কি n3। এখন দেখো
এইটার ভিতরে গ্রাম তুল্য ভর কতটুকু আছে, এইটার ভিতরে গ্রাম তুল্য ভর থাকবে এই তিনটার যোগফলের সমান, এই তিনটার যোগফলের সমান। আমি এটার গ্রাম তুল্য ভরকে n1, এটার গ্রাম তুল্য ভরকে n2 আর এটার গ্রাম তুল্য ভরকে n3 ধরে নিচ্ছি। তাহলে মোট গ্রাম তুল্য ভর, তাহলে সামেশন অফ n হবে কত দেখো, সামেশন অফ n হবে এখানে তোমার n1 প্লাস n2 প্লাস কি n3। এটা কি হতো তোমার 0.5 ইন্টু 40 প্লাস 20 গুণন 2 গুণন 30 ইন্টু 120 গুণন 0.1। এটা হলো কি আমার গ্রাম তুল্য ভর। আমি বলছিলাম যে নর্মালিটি হচ্ছে সেটা যে প্রতি 1000 ml অথবা 1 লিটার দ্রবণে কোনো পদার্থের যত গ্রাম তুল্য ভর থাকে সেটাই কি তার নর্মালিটি। তাহলে গ্রাম তুল্য ভরকে যদি আমি সিম্পলি এই দ্রবণের আয়তন দিয়ে ভাগ করে দেই তাহলে যেটা পাবো সেটা কি এই দ্রবণের নর্মালিটি। তাহলে এই নর্মালিটি n ইকুয়াল টু হবে কি এই যে এইটা পয়েন্ট, এটা পয়েন্ট মানে এটাকে আমি একবার ক্যালকুলেশন করে নিই, ঠিক আছে, যেটা পাবো সেইটা ডিভাইডেড কি এটার আয়তন। এটা আয়তন কত বলো তো 120 সিসি, সরি 190 সিসি, এন্ড এটার আয়তন কত ছিল 190 সিসি। আচ্ছা তুমি এখন বলতে পারো ভাইয়া আপনি তো আগে কি করতেন যে গ্রাম তুল্য ভর করার সময় আপনি লিটার মানে এই আয়তনটাকে লিটারে নিতেন, কিন্তু দেখো তাহলে আমি যদি এটাকে লিটারে নেই, আগে যে আমি গ্রাম তুল্য ভর বের করছি সেটাকে আমার কি নিতে হবে লিটারে নেওয়া দরকার ছিল, বাট আমি আগে গ্রাম তুল্য ভর বের করার সময় ওইটাকে আমি লিটারে নেই নাই। তার মানে উপরে যে তোমার মিলিলিটার বা সিসি যেটা থাকবে নিচে সিসি কি হয়ে যাবে কেটে যাবে। তার মানে আলটিমেটলি তোমার এইটার একক নির্ণয়ে ওই সিসিটা কোনো ইফেক্ট ফেলতেছে না, ঠিক আছে। এই বাকি যদি তুমি এইগুলাকে বাকি যে আয়তনগুলো ছিল এটাকে যদি লিটারে নিতা তাহলে এটা লিটারে নেওয়ার দরকার ছিল, বাট এইটাকে তুমি কি নিছো তুমি লিটারে নাও নাই, এটাকে নিছো কি সিসিতে। তার মানে তুমি মোট আয়তনটা কিসে নিবা সিসিতে নিবা। দেখো এটা জাস্ট এটা ক্যালকুলেশন করলে কত আসে, এটা আসে 92 আর এটাকে ভাগ করবো কি দিয়ে আমি 190 দিয়ে ক্যালকুলেশন করলে যেটা আসবে 0.484। তাহলে এই যে মিশ্রিত যে দ্রবণটা তুমি পাবা অ্যাসিড মিশ্রিত যে দ্রবণটা পাবা সেই দ্রবণের নর্মালিটি হবে 0.484 নর্মাল। দেখো আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছি, প্রথমে বলার সময় কিন্তু আমি একটা জিনিস ভুল করে বলছি, সেটা হচ্ছিল কি আমি ওটা আসলে মানে বলতেই ভুল হয়েছে, এটা হচ্ছিল কি আমি মোল নাম্বার বলছি, এটা কিন্তু মোল নাম্বার না, কারণ মোল নাম্বার হচ্ছিল কি আয়তন গুণন মোলারিটি, ঠিক আছে, আয়তন গুণন মোলারিটি। কিন্তু গ্রাম তুল্য ভর কি বলতো আয়তন গুণন মোলারিটি না, এটা হবে কি নর্মালিটি গুণন আয়তন, ঠিক আছে, এটা হলো গ্রাম তুল্য ভর। আর গ্রাম তুল্য ভরকে আমি এটা কিছু বোঝানোর জন্য n1 দিয়ে n2 দিয়ে বুঝাইছি। আর গ্রাম তুল্য ভর কি তোমার মোল সংখ্যার মতো, তোমার এইটা এই দ্রবণ থেকে এখানে নিয়ে আসলে এর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। দেখো আমরা এখন ইজি একটা ম্যাথ সলভ করব, সেটা হচ্ছে কি সেটা বলছে যে 0.540 মোল পার লিটার বিশিষ্ট মানে ঘনমাত্রা বিশিষ্ট 150 মিলিলিটার দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কত। দ্যাট মিনস এখানে কি জানতে চাইছে জানো তো, মানে এখানে জানতে চাইছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কত পরিমাণে ছিল, তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভরটা জানতে চাইছে আমাদের। দেখো আমরা মোলারিটি সমান কি জানি W/mv জানি, আমাকে W বের করতে বলছে, তাহলে W ইকুয়াল টু কি হবে S/mv। দেখো ঘনমাত্রা কত 0.540, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড তার আণবিক ভর কত 36.5 আর আয়তন কত দেখো তো 150 মিলিলিটার, লিটারে নিলে 10⁻³ গুণ করে দাও, এটা যদি ক্যালকুলেশন করো 3.055 গ্রাম পাবা। এটা হচ্ছে অ্যান্সার।